আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসের আলোচনার বিষয় দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে সেটা আমরা একটু আগে জেনে নিই। যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। এই 10টি অঙ্ক হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টি অঙ্ক ব্যবহার করা হয়। তাই দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তিগত, এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। এই দশমিক সংখ্যা পদ্ধতি সাধারণত হিসাব নিকাশের জন্য ব্যবহার করা হয়। বিভিন্ন কম্পিউটার যে কোনো ক্ষেত্রে এই দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। এটা হচ্ছে অঙ্ক। সংখ্যা গঠনের জন্য ব্যবহৃত প্রতীক বা চিহ্নকে অঙ্ক বলে। অঙ্ক বানান দুটোই ঠিক আছে। তাহলে সংখ্যা গঠনের জন্য ব্যবহৃত প্রতীক বা চিহ্নকে অঙ্ক বলে। এই 10টি হচ্ছে আমার অঙ্ক। এবার এখানে প্রশ্ন, সংখ্যা হচ্ছে এক বা একাধিক অঙ্ক মিলে তৈরি হয় সংখ্যা। যেরকম 1, 2, 3 এটা সংখ্যা, 3, 4, 5 এটা সংখ্যা। যখন আমি 1 লিখবো, 1 কিন্তু একটা অঙ্ক, অর্থাৎ অঙ্ক মিলে সংখ্যা তৈরি হয়। সংখ্যা থেকে অঙ্ক হয় না। এই জন্য বলা যায় সকল অঙ্কই সংখ্যা, কিন্তু সকল সংখ্যাই অঙ্ক নয়। আমি যদি বলি 5টা আপেল আছে, তাহলে এক্ষেত্রে 5 আমার সংখ্যা। 7টি কলম আছে, এক্ষেত্রে 7 আমার সংখ্যা, ইত্যাদি। এই দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ককে আবার 2 ভাগে ভাগ করা যায়। এই যে দশমিক পদ্ধতিতে 10টি অঙ্ক আছে, এই যে অঙ্ক, সেই অঙ্ককে আবার 2 ভাগে ভাগ করা যায়। যে দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ককে 2 ভাগে ভাগ করা যায়। 1 হচ্ছে সার্থক অঙ্ক, 2 হচ্ছে সহকারী অঙ্ক। প্রশ্ন, সার্থক অঙ্ক কাকে বলে সেটা চিনতে হবে। যে সকল অঙ্কের নির্দিষ্ট মান রয়েছে, তাদেরকে সার্থক অঙ্ক বলে। তাহলে সার্থক অঙ্ক কয়টি? সার্থক অঙ্ক হচ্ছে 9টি। সার্থক অঙ্ক 9টি। কি কি? 1 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 1 থেকে 9 পর্যন্ত এই 9টি অঙ্ক হচ্ছে সার্থক অঙ্ক। এর মান আছে, এই অঙ্কের মান আছে, কিন্তু শূন্যের কোনো মান নেই, এই জন্য শূন্য সার্থক অঙ্ক নয়। তাহলে সার্থক অঙ্ক কয়টি? 9টি। যদি প্রশ্ন আসে সার্থক অঙ্ক কয়টি? 9টি। এখন এরকম প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি সার্থক অঙ্ক? নিচের কোনটি সার্থক অঙ্ক নয়? তখন শূন্য থাকবে কিন্তু অপশনে। এটা হচ্ছে সহকারী অঙ্ক। তাহলে সহকারী অঙ্ক কাকে বলে সেটা জানতে হবে। যে সকল অঙ্ক কোনো সংখ্যার
মধ্যে বা শেষে বসে নতুন সংখ্যার সৃষ্টি করে, নতুন সংখ্যার সৃষ্টি করে এবং সংখ্যার পূর্বে বসে কোন নতুন সংখ্যা গঠন করতে পারে না, পূর্বে বসে কোন নতুন সংখ্যা গঠন করতে পারে না, তাকে সহকারী অঙ্ক বলে। ভালো করে খেয়াল করতে হবে, এখানে যে সকল অঙ্ক কোনো সংখ্যার মধ্যে বা শেষে বসে নতুন সংখ্যার সৃষ্টি করতে পারে এবং সংখ্যার পূর্বে বসে কোনো নতুন সংখ্যা গঠন করতে পারে না, তাকে সহকারী অঙ্ক বলে। তাকে কি বলে? সহকারী অঙ্ক বলে। শূন্য হচ্ছে সহকারী অঙ্ক, তাহলে সহকারী অঙ্ক হলো শূন্য সহকারী অঙ্ক। তাহলে সহকারী অঙ্ক কয়টি? সহকারী অঙ্ক হলো একটি। এখন এই শূন্য কোনো সংখ্যার মাঝে বসবে, কোনো সংখ্যার শেষে বসবে, সংখ্যার পরিবর্তন করবে, মানে মান থাকবে তখন। কিন্তু শূন্য যখন কোনো সংখ্যা প্রথমে বসবে তখন সে শূন্যের কোনো মান থাকে না, অর্থাৎ নতুন কোনো অঙ্ক গঠিত হয় না। যেরকম 1 2 3 4 এই একটা সংখ্যা, যদি এর সামনে আমি শূন্য লাগাই, 0 1 2 3 4 এও সংখ্যা, কিন্তু এর মান হচ্ছে 1234, এই সংখ্যার মানও হচ্ছে 1234। শূন্য প্রথমে দেওয়ার কারণে কোনো মানের কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু যদি আমি শূন্যকে শেষে দিতাম, যে 1234 শূন্য সামনে, তখন দেখেন এখানে কিন্তু 12,340 হয়ে গেছে, অর্থাৎ সংখ্যার মানের পরিবর্তন হয়ে গেছে। যদি শূন্য মাঝে দিতাম তাহলে আসতো এরকম, যদি দিতাম তাহলে হচ্ছে 12,034, তাও কি সংখ্যার পরিবর্তন। অর্থাৎ শূন্য মাঝে বা শেষে বসলে সংখ্যার পরিবর্তন হয়, কিন্তু শূন্য যদি প্রথমে বসে তাহলে সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না। এ হচ্ছে সহকারী অঙ্ক। তাহলে শূন্য আর আবিষ্কারক ধরা হয় আর্যভট্টকে, কিন্তু মূলত আর্যভট্টর যে প্রপারলি ব্যাখ্যা দিচ্ছে হচ্ছে ব্রহ্মগুপ্ত। আমার পূর্বের ক্লাসে বলা আছে শূন্যের আবিষ্কার সম্পর্কে। আশা করি কারো কোনো সমস্যা থাকলে আপনারা পূর্বের ক্লাসটি দেখে নেবেন। এটা হচ্ছে অঙ্কপাতন। অঙ্কপাতন কি? কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে, কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। যেরকম আমি এই যে অঙ্কগুলো ছিল আমার, এগুলো দ্বারা যদি লিখি 3 4 5, এই যে লিখছি, এই লেখাটাই হচ্ছে আমার অঙ্কপাতন। সংখ্যার অঙ্কগুলির দুটি মান থাকে, একটা স্বকীয় মান আর একটা হচ্ছে স্থানীয় মান। স্বকীয় মান কি? কোনো সার্থক অঙ্ক আলাদাভাবে লিখলে যে সংখ্যা প্রকাশ করে তাকে অঙ্কের স্বকীয় মান বলে। সাংঘাতিক মনোযোগ দিতে হবে। কোনো সার্থক অঙ্ক আলাদাভাবে লিখলে যে সংখ্যা প্রকাশ করে তাকে অঙ্কের স্বকীয় মান বলে। যেমন আমি একটা লিখলাম সংখ্যা, যেমন 6 6, এখানে এই 6-এর স্বকীয় মান 6, এই 6-এর স্বকীয় মান কি 6, এই 6-এর স্বকীয় মান হচ্ছে 6, অর্থাৎ এটা একটা সংখ্যা। এই তিনটা অঙ্কের স্বকীয় মান সবসময় কি হবে? 6। কিন্তু এর স্থানীয় মান আমি পরে আলোচনা করতেছি। তাহলে এর স্বকীয় মান কত? 6। এবার আরেকটা যদি লিখি 4 3 5 7, এই সংখ্যাটিতে 5-এর স্বকীয় মান 5, 7-এর স্বকীয় মান
7-এর সক্রিয় মান 7, 3-এর সক্রিয় মান 3, 4-এর সক্রিয় মান 4। অর্থাৎ নিজস্ব মান যেটা সেটাই হচ্ছে কি অঙ্কের নিজস্ব মানটাই হচ্ছে তার সক্রিয় মান, এটা মনে রাখতে হবে। এরপর হচ্ছে স্থানীয় মান। স্থানীয় মান কি? কয়েকটি অঙ্ক পাশাপাশি লিখলে কোনো সার্থক অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে। যে কয়েকটি অঙ্ক, সংজ্ঞা দিচ্ছি ওনাকে, কয়েকটি অঙ্ক পাশাপাশি লিখলে কোনো সার্থক অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে, যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই সংখ্যার স্থানীয় মান বলে। তাকে ওই সংখ্যার স্থানীয় মান বলে। এর সঙ্গে স্থানীয় মানের সংজ্ঞা ঠিক একই। আমি আগের উদাহরণে 3টে 6 লিখছিলাম পাশাপাশি, এর সক্রিয় মান 6, এর সক্রিয় মান 6, এর সক্রিয় মান 6, কিন্তু 6-এর স্থানীয় মান 6 একক, 6-এর স্থানীয় মান 6 একক সমান সমান 6, 6 দশক, এর মানে আছে 6 দিয়ে 1 গুণ, 6 দিয়ে 10 গুণ 60, 6 শতক 600। তাহলে আমি দেখলাম এক্ষেত্রে স্থানীয় মান 6-এর স্থানীয় মান 6, এই ক্ষেত্রে 6-এর স্থানীয় মান হচ্ছে 60, এই ক্ষেত্রে 6-এর স্থানীয় মান হচ্ছে 600। অর্থাৎ সার্থক অঙ্ক অবস্থান ভেদে মানের পরিবর্তন হয়। এই সার্থক অঙ্ক স্থান পরিবর্তন করলে তার স্থানীয় মানের পরিবর্তন হয়, কিন্তু সক্রিয় মানের কোনো পরিবর্তন হয় না। এই যে 6 লিখলাম, এই প্রথম 6টা হচ্ছে 6 একক, এটা হচ্ছে 6 দশক, এটা হচ্ছে 6 শতক। আমি যদি এই 6কে এখান থেকে কেটে প্রথমে নিয়ে আসি 6, তাহলে এই 6 হয়ে যাবে একক, এটা হয়ে যাবে দশক, এটা হয়ে যাবে কি শতক। তাহলে বুঝতে পারলাম যে সার্থক অঙ্ক স্থান পরিবর্তন করলে তার সক্রিয় মানের পরিবর্তন হয় না, কিন্তু স্থানীয় মানের পরিবর্তন হয়। যেরকম এখানে পরিবর্তন করলেও 6-এর সক্রিয় মান 6, এও 6-এর সক্রিয় মান 6, এও 6-এর সক্রিয় মান 6। অর্থাৎ সার্থক অঙ্ক পরিবর্তন করলে, স্থান পরিবর্তন করলে সক্রিয় মানে পরিবর্তন হয় না, কিন্তু স্থানীয় মানে পরিবর্তন হয়। দেশীয় রীতিতে গণনা পদ্ধতি হলো 8টি। দেশীয় রীতিতে গণনা পদ্ধতি 8টি। আমরা গণনা পদ্ধতি করি এভাবে যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই দেশীয় রীতিতে 8টা আছে গণনা পদ্ধতি। এরপর একটা সংখ্যা পদ্ধতি যদি বলে এর স্থানীয় মান, একটা সংখ্যা দিয়ে যদি প্রশ্ন করে 6, 2, 3, 5, 8, এই সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান কত, এরকম যদি প্রশ্ন বলে, 3-এর স্থানীয় মান কত, 8-এর স্থানীয় মান কত যদি বলে, তাহলে আমাদের মনে রাখতে হবে যে যে অঙ্কের স্থানীয় মান চাবে সেই অঙ্কটা লিখবো, এবং এর সামনে যে কটা অঙ্ক থাকবে তার পরিবর্তে সেই কটা শূন্য দিলেই তার স্থানীয় মান হয়ে যাবে। কিন্তু সক্রিয় মান 2-এর সক্রিয় মান 2, এই জন্য আর এর কোনো কিছু দরকার হয় না। স্থানীয় মানের ক্ষেত্রে যে অঙ্কের স্থানীয় মান চাবে সেই অঙ্কের সামনে যতগুলো অঙ্ক থাকবে ততগুলো শূন্য বসায় দিলেই তার স্থানীয় মান পাওয়া যাবে। অঙ্ক মিলাতে সংখ্যা তৈরি হয়, তাহলে এই সংখ্যাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বাস্তব সংখ্যা, হচ্ছে অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা। আর বাস্তব সংখ্যা কাকে বলে? বাস্তব সংখ্যা, বাস্তব
সংখ্যা বা রিয়েল নাম্বার। নাম্বার মানে তো সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা কাকে বলে? সকল মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে সকল মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। কি বলে? বাস্তব সংখ্যা বলে। তাহলে বাস্তব সংখ্যা কাকে বলে? সকল মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। একে আর দ্বারা প্রকাশ করা হয়। এক একজন এক এক রকম মানে প্রকাশ করা যায়, এভাবেও দেওয়া যায়। এই যে মূলত আগে প্রথমে এরকম ছিল, এখন সিম্পলি ভাবে আর দিলেও হয়ে যায় বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সকল মূলদ সংখ্যা অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে, একে আর দ্বারা প্রকাশ করা হয়। এখন কি কি হতে পারে বাস্তব সংখ্যা? শূন্য হতে পারে, প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, অর্থাৎ প্লাস ওয়ান মাইনাস ওয়ান হতে পারে, প্লাস টু মাইনাস টু, এরকম করে ইনফিনিটি পর্যন্ত প্লাস মাইনাস ইনফিনিটি হতে পারে। এরপর এর মধ্যে ভগ্নাংশ আছে, বর্গমূল 2, বর্গমূল 3, বর্গমূল 7, এরকম বর্গমূল 8 যত লেখা যায়। তারপরে দশমিক যদি লিখি 1.25, তারপর হচ্ছে 0.425, 0.12, 0.1333 এরকম লেখা যায়, বা 0.12 পৌনপুনিক মানে পুনরাবৃত্ত এভাবে লেখা যায়। এই সবগুলো হচ্ছে আমার বাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা বা ইংরেজিতে বলা হয় ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার। অবাস্তব সংখ্যা কাকে বলে? কোন সংখ্যাকে বর্গ করলে যদি ঋণাত্মক সংখ্যা পাওয়া যায় তাহলে তাকে অবাস্তব সংখ্যা বলে। কোন সংখ্যাকে বর্গ করলে যদি ঋণাত্মক সংখ্যা পাওয়া যায় তাহলে তাকে অবাস্তব সংখ্যা বলে। অবাস্তব সংখ্যা বলে। যেমন বর্গমূল -3, বর্গমূল -5, বর্গমূল -6, বর্গমূল -90, এই সবগুলো কি অবাস্তব সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে অবাস্তব সংখ্যা এই দেখলাম, আমরা বলতে পারি বাস্তব সংখ্যা নয় এরূপ সংখ্যাগুলোই হচ্ছে কি অবাস্তব সংখ্যা। ঋণাত্মক সংখ্যার বর্গমূল হচ্ছে বাস্তব সংখ্যা। এখন এই ঋণাত্মক সংখ্যার বর্গমূল যেখানে বাস্তব সংখ্যা হবে সেখানে i এর মান হয় -1। যেরকম আমি যদি এটা দিয়ে এটার বর্গ করলে কি হয়, -3 হয়। বাস্তব সংখ্যার সাথে যদি i থাকে, দেখুন 3i, তাহলে এটা কি, এটা হচ্ছে অবাস্তব সংখ্যা। এটা কি অবাস্তব সংখ্যা। যদি এর i আকারে লিখি, যে অর্থাৎ বাস্তব সংখ্যার সাথে যে সকল সংখ্যা আমি একটু বাস্তব সংখ্যা লিখছিলাম যে √2, এর সাথে যদি i থাকে তাহলে এটাও কি অবাস্তব সংখ্যা। বর্গমূল এটা যদি হয় তাহলে এটাও কি অবাস্তব সংখ্যা, অর্থাৎ i যার সাথে থাকবে সেই হচ্ছে কি অবাস্তব সংখ্যা। এই অবাস্তব সংখ্যাকে আবার জটিল সংখ্যা আকারে লেখা যায়। তাহলে জটিল সংখ্যা, অবাস্তব সংখ্যা সম্পর্কে একবারে জেনে আসি। তাহলে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার, এনিমের নাম BER, বা কমপ্লেক্স নাম্বার। তাহলে জটিল সংখ্যা কাকে বলে? বাস্তব আর অবাস্তব সংখ্যা মিলে যে সংখ্যা তৈরি হয় তাকে জটিল সংখ্যা বলে। বাস্তব এবং অবাস্তব সংখ্যা মিলে
যে সংখ্যা তৈরি হয় তাকে জটিল সংখ্যা বলে। যেমন আমি এটা দিই z equal to 3 plus 5i। এই সংখ্যাটিতে 3 আছে বাস্তব আর 5i হচ্ছে অবাস্তব। এটা কি বাস্তব আর এটা হচ্ছে অবাস্তব, অর্থাৎ বাস্তব আর অবাস্তব মিলে যে সংখ্যা তৈরি হবে তাকে বলবো আমরা জটিল সংখ্যা। এই জটিল সংখ্যাকে z দ্বারা প্রকাশ করা হয়। কেন z দ্বারা? z ইকুয়াল টু x প্লাস আই ওয়াই, যেখানে x এবং y দুটো কি পূর্ণ সংখ্যা, মানে x আর y দুটো বাস্তব সংখ্যা, কিন্তু এই যে i যেহেতু বাস্তব সংখ্যার সাথে, তাহলে বাস্তব সংখ্যার সাথে গুণাকার আছে, তাহলে এটা হচ্ছে অবাস্তব সংখ্যা। এটা বাস্তব, এটা অবাস্তব। এই যেহেতু এক্স ওয়াই বাস্তব, এর সিকোয়েন্স এক্স ওয়াই পরে কি জেড আছে, এই জন্য এটাকে জেড দিয়ে প্রকাশ করা হয় জটিল সংখ্যাকে। জটিল সংখ্যাকে জেড ইকুয়াল টু মনে রাখতে হবে এক্স প্লাস মাইনাস আই ওয়াই, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। জটিল সংখ্যাকে এই আকারে প্রকাশ করা হয়। জটিল সংখ্যার মান একটি সংখ্যা z ইকুয়াল টু a প্লাস আই বি, এই যে জটিল সংখ্যা যদি এত এর জন্য আমরা লিখতে পারি, এত এর জন্য কি লিখতে পারি যে পরম মান চিহ্ন দিয়ে যখন লিখবো a স্কোয়ার প্লাস সহগ i এর সহগের স্কোয়ার বি স্কোয়ার, এটাই হচ্ছে জটিল সংখ্যার মান। জটিল সংখ্যার মান হলো যদি একটি সংখ্যা z ইকুয়াল টু এত হয়, তাহলে এর জটিল সংখ্যার মান হবে, এটা একটি জটিল সংখ্যা। যদি একটি জটিল সংখ্যা কি হয়, এখানে জটিল, যদি একটি জটিল সংখ্যা z ইকুয়াল টু a প্লাস আই এর জন্য তার মান হবে পরম মান z ইকুয়াল টু, এটা হচ্ছে জটিল সংখ্যার মান। এটা দ্বারা বোঝাচ্ছে যে জটিল সংখ্যা থেকে উৎপন্ন একক দূরত্ব নির্ধারণ করে এটা দ্বারা। এরপর হচ্ছে জটিল সংখ্যার কনজুগেট বা অনুবন্ধী। কনজুগেট বা অনুবন্ধী কি? কনজুগেট হচ্ছে একটি সংখ্যা z ইকুয়াল টু যদি a প্লাস আইবি হয়, তাহলে তার অনুবন্ধী, একটি জটিল সংখ্যা যদি z হয় তাহলে তার অনুবন্ধী হবে z বার ইকুয়াল টু a মাইনাস আইবি। অর্থাৎ বাস্তব সংখ্যার সাথে যে i থাকবে, ওই i এর বাস্তব সংখ্যা সহ, অর্থাৎ অবাস্তব অংশের পূর্বের যে সাইন, ওই সাইন পরিবর্তন করলে সেটা কি কনজুগেট বা অনুবন্ধী হয়ে যায়। এই হচ্ছে জটিল সংখ্যার কনজুগেট। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, এটাই। এরকম z ইকুয়াল টু যদি লিখি 5 প্লাস 6i, তাহলে আমি জটিল সংখ্যার কনজুগেট হবে কি 5 মাইনাস 6i। আবার যদি লিখি z ইকুয়াল টু 5 মাইনাস 3i, তাহলে এর জটিল সংখ্যার কনজুগেট হবে 5 প্লাস 3i। এবার z বার গুণফল চাইতে পারে পরীক্ষা হলে, তারপর হচ্ছে z বাই z বার ভাগফল চাইতে পারে, যোগফল, যে z প্লাস z বার মানে কনজুগেট, জটিল সংখ্যার কনজুগেটের যোগফল কত হবে, এরকম গুণফল কত হবে, যে এই যে গুণফল দিলাম z ইন্টু z বার, এরকম গুণফলের মান করতে তো পরীক্ষা চাইতে পারে। তো এরকম মান বের করলে একবার গুণ করলে অ্যান্সার সহজ হয়ে যাবে। এই হচ্ছে অবাস্তব সংখ্যা সম্পর্কে আলোচনা। বাস্তব সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে মূলদ সংখ্যা, দুই অমূলদ সংখ্যা। এক হচ্ছে মূলদ সংখ্যা, দুই অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে সেটা জানিবার। মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, ইংরেজিতে বলা হয় RATIONAL, রেশনাল নাম্বার। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার কি? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0,
সেই সকল সংখ্যাগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। অর্থাৎ দুটি মূলদ সংখ্যাকে মূলদ সংখ্যাকে সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবেও লেখা যায়। মূলদ সংখ্যাকে সহমৌলিক সংখ্যা কি? যদি দুটি সংখ্যার গসাগু এক হয় তাহলে তাকে সহমৌলিক সংখ্যা বলে। এটা মনে রাখবেন, পরবর্তীতে এই সম্পর্কে ডিটেলস ব্যাখ্যা দেব। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে আমরা পাইলাম। তাহলে এই মূলদ সংখ্যা এক কি, মূলদ সংখ্যা দুই কি? মূলদ সংখ্যা অবশ্যই মূলদ সংখ্যা, 0, 1, 2 এরকম। অর্থাৎ পূর্ণ সংখ্যা, যেগুলো পূর্ণ সংখ্যা সেগুলো সব কি মূলদ সংখ্যা, এবং এই মূলদ সংখ্যার মধ্যে কিছু আছে ভগ্নাংশ, সেগুলো কি পূর্ণ সংখ্যা। আমি উদাহরণ দিচ্ছি এগুলো। এরপর আসতে পারে 11/2, 1.2/2, তারপর আসতে পারে 1.66 পৌনবণিক, 1.222 এরকম অসংখ্য। এগুলো সব মূলদ সংখ্যা। 0.3 পৌনবণিক, এগুলো সব কি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে কিউ দিয়ে প্রকাশ করা হয়। মূলদ সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয়? কিউ দ্বারা প্রকাশ করা হয়। কেন? কারণ ওই যে দুটি মূলদ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা হয়, এই অনুপাত ইংরেজি হচ্ছে কোশেন্ট, QUOTIENT, কোশেন্ট। যেখানে প্রথম অক্ষর ছিল কিউ, এই জন্য মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। এই কোশেন্ট বা কিউ দ্বারা প্রকাশ করা যেহেতু হয়, তাহলে এই কিউ অক্ষরটি ইতালীয় শব্দ কুয়াজেন্টি থেকে এসেছে। এই কুয়াজেন্টি অর্থ ভাগফল। QUOZIENT, এই কোয়াজেন্টি শব্দের অর্থ হলো ভাগফল। এখান থেকেই এই মূলদ সংখ্যাকে যে কিউ দ্বারা প্রকাশ করা হয় তার উৎপত্তি। মূলদ সংখ্যাকে যে কিউ দ্বারা প্রকাশ করে, এরকম দেওয়া হয়, এক একজন এক এক করে দেয়। এটা হচ্ছে কি মূলদ সংখ্যা। এবারে আমরা অমূলদ সংখ্যা সম্পর্কে জেনে আসি। অমূলদ সংখ্যা বা ইররেশনাল নাম্বার। ইররেশনাল নাম্বার মূলদ সংখ্যা কাকে বলে তার ঠিক বিপরীত। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, তাদেরকে এই p/q আকারে প্রকাশ করা যাবে না, তাদেরকে বলা হবে কি অমূলদ সংখ্যা। যেখানে p ও q পূর্ণ সংখ্যা, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q ≠ 0 মূলদ সংখ্যার মধ্যেই শুধু ভগ্নাংশ, অর্থাৎ p/q আকারে প্রকাশ করা যাবে না, তাদেরকে বলবো অমূলদ সংখ্যা। যে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল বা তার ভগ্নাংশকেও অমূলদ সংখ্যা বলা হয়। এই অমূলদ সংখ্যা কোনগুলো সংখ্যা একটু দেখি। বর্গমূল 3, এটা কি অমূলদ সংখ্যা। বর্গমূল 5, বর্গমূল 6, বর্গমূল 11, বর্গমূল 17, বর্গমূল 20, এগুলো সব অমূলদ সংখ্যা। উদাহরণ দিচ্ছি 1.721, এই যে অসীম দশমিকের পরে গণনা করে শেষ করে দেন, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। 5/2, বর্গমূল 5/2, তারপর হচ্ছে পাই, এগুলো সব অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাকে কিউব প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। যেমন মূলদ সংখ্যা থেকে, এই বাস্তব সংখ্যা থেকে যদি আমি মূলদ সংখ্যা বাদ দিই তাহলে যে সংখ্যা থাকবে সেটা হচ্ছে কি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাকে আবার এক ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। অমূলদ সংখ্যার একটা প্রকারভেদ আছে কি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। এই অসীম অনাবৃত কেন? কারণ দশমিকের পরে অঙ্ক সংখ্যা গণনা করা শেষ করা যায় √3, এর মান 1.732 এরকম অসংখ্য, তারপর হচ্ছে √2 এর মান 1.413 ইত্যাদি অসংখ্য গণনা করে শেষ করা যায় না, তাহলে এটা অসীম অনাবৃত, আবৃত না। এটা হচ্ছে কি অমূলদ সংখ্যা। এবার আমরা মূলদ সংখ্যা সম্পর্কে জানবো।
মূলদ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। মূলদ সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে পূর্ণ সংখ্যা, দুই ভগ্নাংশ। এক পূর্ণ সংখ্যা, দুই ভগ্নাংশ। এখন পূর্ণ সংখ্যা সম্পর্কে আমরা জানবো। পূর্ণ সংখ্যা কাকে বলে? পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে ইন্টিজার। পূর্ণ সংখ্যার ইংরেজি কি? ইন্টিজার। শূন্য সহ সকল ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যাকে, শূন্য সহ সকল ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। যেমন -3, -2, -1, 0, 1, 2, 3, এই যে ∞ থেকে +∞ পর্যন্ত হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাকে i দ্বারা বা z দ্বারা প্রকাশ করা হয়। i বা z দ্বারা প্রকাশ করা হয়। ইন্টিজারের জন্য i। আর z কেন প্রকাশ করা হয়? z হচ্ছে জার্মান শব্দ। z হচ্ছে জার্মান শব্দ, জাহলেন থেকে এসেছে। এই যে জাহলেন থেকে এসেছে, জাহলেন থেকে জেড শব্দটি এসেছে। এই জাহালেন শব্দের অর্থ হলো সংখ্যা। জাহালেন শব্দের অর্থ কি? সংখ্যা। এই জন্য পূর্ণ সংখ্যা শব্দটিকে জেড আই বা জেড দ্বারা প্রকাশ করা হয়। বলছিলাম যে শূন্য সহ সকল ধনাত্মক বা ঋণাত্মক অখণ্ড সংখ্যা। এই অখণ্ড কথাটার জন্য আমাদের একটু বুঝতে অসুবিধা। অখণ্ড কি? অখণ্ড সংখ্যা বলতে বোঝায় এমন কোনো সংখ্যাকে বোঝায় যা ভগ্নাংশ বা দশমিক আকারে প্রকাশ করা যায় না। তাহলে এই সংখ্যাগুলোকে তো দশমিক বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তাই এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এবার ভগ্নাংশ বা ফ্র্যাকশন। ভগ্নাংশ কাকে বলে? ওই p/q আকারের সংখ্যাকেই ভগ্নাংশ বলে। p/q আকারের সংখ্যাকে ভগ্নাংশ বলে। যেখানে p ও q কি? পূর্ণ সংখ্যা, এবং p ও q পূর্ণ সংখ্যা হবে এবং q not equal 0, q not equal to 1 হতে পারবে না, তাহলে তার ভগ্নাংশ হবে না। এবং এই p কে যদি q দ্বারা নিঃশেষে ভাগ করা না যায় তাহলে সেটা হবে ভগ্নাংশ। যেমন আমি যদি লিখি 5/2, এটা একটা ভগ্নাংশ। 6/5, এটা একটা ভগ্নাংশ। 7/2, এটা একটা ভগ্নাংশ। এরকম বহুত ভগ্নাংশ লেখা যায়। এই ভগ্নাংশকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। এই ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা যায়। সাধারণ ভগ্নাংশ, আরটা হচ্ছে কি দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ আবার তিন প্রকার: প্রকৃত, অপ্রকৃত, আরটা হচ্ছে মিশ্র। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব ছোট, হর বড়, তাকে প্রকৃত ভগ্নাংশ বলি। 3/5, 2/7, এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব বড়, হর ছোট। 6/5, 7/3, এগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ যে ভগ্নাংশে পূর্ণ অংশ থাকবে তাকে মিশ্র ভগ্নাংশ। যেরকম 1/5 এটা লিখতে পারি। তারপর লিখতে পারি বাংলা ইংরেজি 71 হয়ে গেছে 3। লিখতে পারি 2/1/3, এটা একটা মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ মিশ্র আর অপ্রকৃত ভগ্নাংশ প্রায় সেম, একটা থেকে আরেকটা কনভার্ট করা যায়। এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ আবার দুই প্রকার: একটা সসীম দশমিক ভগ্নাংশ, এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, আর এটা হচ্ছে অসীম আবৃত। আমরা অনাবৃত করেছি অম্লত সংখ্যা, এখানে আবৃত হবে। অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে দশমিকের পরে অঙ্ক সহ গণনা করে শেষ করা যায়। 1.25, এই যে 1.33, এটা হচ্ছে কি আমার সসীম দশমিক ভগ্নাংশ। অর্থাৎ দশমিকের পরে অঙ্ক সহ গণনা করে শেষ করা যায়।
আর অসীম আবৃত দশমিক ভগ্নাংশ কি? এই যে 1.3 পৌনপুনিক 1.222 রুট, এটা হচ্ছে কি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। অর্থাৎ দশমিকের পরে একই সংখ্যা অনেকবার থাকবে, সেটা হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশ প্রকারভেদ শেষ। এবার প্রকারভেদ বাকি আছে আমার পূর্ণ সংখ্যার প্রকারভেদ। পূর্ণ সংখ্যাকে 3 ভাগে ভাগ করা যায়। এখন আর সংখ্যা দিলাম না, এই সংখ্যা আপনারা পারেন, তারপরও আমি মুখে বলে দিচ্ছি, প্রয়োজন হলে লিখে নেবেন। পূর্ণ সংখ্যাকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, 2 নম্বরে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর হচ্ছে শূন্য। এই 3 ভাগে ভাগ করা যায়। শূন্য প্রথম ছিল ধনাত্মক, ঋণাত্মক, ধনাত্মক, শূন্য। ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি? যে -ইনফিনিটি থেকে -3, -2, -1, এগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 1 থেকে +ইনফিনিটি, এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর শূন্য হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন এই ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে যেহেতু পূর্ণ সংখ্যা i দ্বারা প্রকাশ করে, তাহলে i- দ্বারা প্রকাশ করা হয়। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে i+ দ্বারা প্রকাশ করা হয়, i অথবা z, যেটা দেন, i- z- এটা i+, z+, এগুলো দ্বারা প্রকাশ করা হয় ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে। আর শূন্য তো একটাই সংখ্যা, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এবার এই ধনাত্মক এবং শূন্য, অর্থাৎ শূন্য সহ ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। কি বলে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়, মনে রাখতে হবে। আর শুধু ধনাত্মক সংখ্যাকে আবার স্বাভাবিক সংখ্যা বলা হয় বা ন্যাচারাল নাম্বার। ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়, স্বাভাবিক সংখ্যা বলা হয়, বা ন্যাচারাল নাম্বার, একে n দ্বারাও প্রকাশ করা হয়। ন্যাচারাল নাম্বার বা n দ্বারা প্রকাশ করা হয় ধনাত্মক সংখ্যাকে। এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বরে হচ্ছে 1, টান দিন, 1 মৌলিক সংখ্যা, আর হচ্ছে যৌগিক সংখ্যা। এই 3 ভাগে ভাগ করা যায় ধনাত্মক পূর্ণ সংখ্যাকে। মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হলো ওই সকল সংখ্যা, যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক বা উৎপাদক নাই, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। অর্থাৎ কোন সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নাই, তাকে মৌলিক সংখ্যা বলে। দুটি গুণনীয়ক বা উৎপাদক থাকলে, 2 এর হচ্ছে 1 এবং 2, এই দুইটা সংখ্যাই আছে, তাহলে 2 এটা মৌলিক সংখ্যা। 3 এর হচ্ছে 1 এবং 3, 3 এর হচ্ছে 1 এবং 3, তাহলে হচ্ছে কি 3 মৌলিক সংখ্যা। কিন্তু 6 মৌলিক সংখ্যা নয়, 6 মৌলিক সংখ্যা নয়। এরকম 6 সমান কত আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, 6 আছে, তাহলে 6 মৌলিক সংখ্যা নয়। তাহলে মৌলিক সংখ্যা এগুলো। মৌলিক সংখ্যা নিয়ে একটা ভিডিও আছে আমার, 1 থেকে 100 পর্যন্ত কাটি মৌলিক সংখ্যা, তারপর হচ্ছে 100 থেকে 200 পর্যন্ত, এরকম 500 পর্যন্ত, 1000 পর্যন্ত মৌলিক সংখ্যার কথা বলা আছে। আরও মৌলিক সংখ্যা আছে, এবং 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল আছে 1060, তাও বলা আছে, দেখে নেবেন মৌলিক সংখ্যার লেকচারটা। এরপর হচ্ছে 1 পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, কিন্তু মৌলিক সংখ্যা নয়। যৌগিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা নয় এমন সংখ্যা হলে যৌগিক সংখ্যা, যেরকম অর্থাৎ যে সকল সংখ্যা 2 বা 2 এর অধিক গুণনীয়ক থাকবে, 2 এর অধিক গুণনীয়ক থাকবে, তাদেরকে যৌগিক সংখ্যা বলা হয়। যেমন 4, 6, 9, এদের একাধিক গুণনীয়ক উৎপাদক আছে, তাই এরা যৌগিক সংখ্যা। 1 মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যা নয়, কারণ 1 এর 2টা গুণনীয়ক নাই আর 2 এর অধিক গুণনীয়ক নেই, তাই 1 মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা কোনোটাই নয়। যৌগিক সংখ্যাকে কিন্তু কৃত্রিম সংখ্যা বলা হয়, আর অমূলদ সংখ্যাকে কিন্তু করণী সংখ্যাও বলা হয়, এটা মনে রাখবেন। এগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা আসে বা টিকে। সহমৌলিক সংখ্যা একটু আলোচনা করে দিই। যদি 2 বা ততোধিক সংখ্যার মধ্যে 1 ব্যতীত অন্য কোনো গুণনীয়ক না থাকে, তাহলে তাকে সহমৌলিক সংখ্যা বলা হয়। যেরকম 2, 3 এর মধ্যে 1 আছে তার গুণনীয়ক, মানে সাধারণ গুণনীয়ক, তাহলে এটা একটা সহমৌলিক সংখ্যা। 2, 7 এটা সহমৌলিক সংখ্যা। 4, 13 এটা একটা সহমৌলিক সংখ্যা, এটা আপনার মনে থাকবে। অর্থাৎ 1 এর অধিক কোনো গুণনীয়ক থাকবে না। অর্থাৎ যে সকল সংখ্যার গসাগু 1, যে 2টা সংখ্যার গসাগু 1 হবে, তারাই কি যৌগিক সংখ্যা। 3টা হতে পারে।
হচ্ছে মৌলিক ডিজিট বা জমজ মৌলিক সংখ্যা বা টুইন প্রাইম। যদি দুইটি মৌলিক সংখ্যার অন্তর 2 হয় তবে সেই সকল মৌলিক সংখ্যাকে বলা হয় মৌলিক ডিজিট বা জমজ মৌলিক সংখ্যা বা টুইন প্রাইম। যেরকম 3, 5 এর অন্তর হচ্ছে 2, তাহলে এই জোড়াকে বলা হবে টুইন প্রাইম বা জমজ মৌলিক সংখ্যা। 11, 13, 5, 7 এগুলো কি? তাহলে 17, 19 এগুলো হচ্ছে আমার 41, 43 এগুলো হচ্ছে মৌলিক ডিজিট। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক ডিজিট বা জমজ মৌলিক সংখ্যা 8টি আছে, 1 থেকে 200 পর্যন্ত হচ্ছে 15টি। পরবর্তী ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।